প্রশ্ন করেছে না, উত্তর না দিলে কিরকম ব্যথা লাগবে? খুব সংক্ষেপে সজল। আমি বলছি যে মমতা ব্যানার্জি না নির্বাচনের পরে ভিক্টরি দেখিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে পরের বার রাইটার্স বিল্ডিং এ দেখা। আরে বাবা তুমি কথায় রিপোল চেয়েছো বলো না। এই বলছি আমি কি পাগল? এই পোলের এই অবস্থায় এরপর আবার 5টা 6টা 50টা বুথে রিপোল চাইবো, আরো খারাপ অবস্থা হবে। আমি কি পাগল? আরে তোমাদের কেস কমিটি তো 10টা বুথে 10টা বুথে হলো তো 10 জন কেস কমিটি মেম্বার পারে দিতে পারতো। সজল দা আসবো। অতনু খুব বাজে কুযুক্তি হয়ে গেল সজল দা। অতনু আচ্ছা ঠিক আছে, দেখুন রুমেলা, সাধারণভাবে নির্বাচন গণতন্ত্রের উৎসব, মানুষের মত প্রকাশের জায়গা ইত্যাদি ইত্যাদি সবই ছিল, ঠিক ছিল এই কথাগুলো। তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসবার আগে অবধি, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসার পরে নির্বাচনটা গণতন্ত্রের নয় ক্ষমতা দখলের উৎসবে পরিণত হয়েছে একটা অদ্ভুতভাবে, এবং খুব অদ্ভুতভাবে সেই ক্ষমতা দখলের রাস্তাটা গণতন্ত্র নয় বরং গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে আরও সমস্ত কটা। এই 2024-এ লোকসভা নির্বাচন হলো, আমরা বলেছিলাম ডায়মন্ড হারবারে আমরা যা ভোট পেয়েছি বলে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসছে সেটাও আমাদের ভোট নয়। কারণ হচ্ছে গিয়ে গোটা ডায়মন্ড হারবারে যে ট্রেন্ড আজকে এবারে সিতাইয়ে দেখা গেছে, তালড্যাংরায় দেখা গেছে, তৃণমূল বাদ দিয়ে বাকি সব প্রার্থীর নাম এবং ছবিতে লিউকোপ্লাস ঢেকে দিয়ে হচ্ছে ব্যালটে ভোট করানো হয়েছে। বাকি এজেন্ট তুলে দেওয়া, মারধর করা, প্রার্থীকে ঢুকতে না দেওয়া, এই হারোয়াতে পিয়ারুলকে তাড়া করেছিল, পিয়ারুলের গাড়ি ভাঙচুর করেছে, নির্বাচনী এজেন্টকে মারধর করা, চিফ ইলেকশন এজেন্টকে মারধর করা, এ তো স্বাভাবিক ঘটনা। এজেন্টকে বাড়ি থেকে আগের রাত্রিরে তুলে নিয়ে যাওয়া, আসলে তৃণমূলের মুশকিলটা হয়ে গেছে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল। তবে ব্যাপারটা হচ্ছে এটাই, বাই ইলেকশনের ট্রেন্ড সাধারণত শাসকের দিকে থাকে। তুমি যদি সাগর দিঘিকে এক্সেপশন ধরো তাহলে এ রাজ্যে এটাও এক্সেপশন যে একটা জেতার অন্য দলের বিধায়ককে চাপ দিয়ে জোর করিয়ে হচ্ছে নিজের দলে জয়েন করিয়ে দেখালাম যে এখানে সবই হচ্ছে আমরা, এটাও এক্সেপশন। যত তৃণমূল এই ধরনের অ্যাট্রোসিটি চালাবে নির্বাচনে, যেদিন যেখানে মানুষ স্বাভাবিকভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ পাবেন, মানুষ বরাবর তার জবাব দেবে। বেশ, সন্দীপা না কোনটা নিয়ে বলবো, মানে ছাপ্পা নিয়ে বলবো, ভোট নিয়ে বলবো, তৃণমূলের উল্লাস নিয়ে বলবো, কোনটা নিয়ে বলবো? সবাই ছক্কা নিয়ে বলছে, সজলদা ছক্কা নিয়ে সুর বেঁধে দিয়েছে শুরুতে, তৃণমূলের ছয় ছক্কা নিয়ে। না না ছক্কা বলেছে, শুধু বলেছে না না তৃণমূল সেটা তো ছক্কা। হ্যাঁ সেটা তো না, সেটা তো ওই ছক্কা চার নিয়ে কথা বলতে চাই না। এটা একদম ঠিক কথা যে যদি কোনো বড় অঘটন না ঘটে তো সুতরাং শাসক দলের দিকেই উপনির্বাচনের রেজাল্টটা যায়। সাগরদিঘি এক্সেপশন, হিমাচলে মান্ডি এক্সেপশন ছিল। তো ঠিক আছে, মানুষ তাদের রায় দিয়েছেন। আমার কথা হচ্ছে যে অবাধ নির্বাচন যদি হতো তাহলে জগদ্দলে সেই ছেলেটাকে খুন হতে হলো কেন? কেন খুন হতে হলো? এই তৃণমূল বলছে বিজেপি করিয়েছে, বিজেপি বলছে তৃণমূল করিয়েছে। এবং তৃণমূলের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা আমরা লোকসভা থেকে দেখে আসছি। তৃণমূলের প্লাস পয়েন্টটা যেটা দেখুন, একদিকে তো তৃণমূলের খুঁটি একটা আছে পুলিশ, তারপরে আছে আপনার যে গুন্ডারা যাদের মানে যাদেরকে কন্ট্রোল করেন মাননীয়া এই দেবাংশুর রাজনৈতিক মা। হ্যাঁ, মানে উনি তো নিজেই বলেছেন না, দেবাংশু নিজেই বলেছিলেন রাজনৈতিক মা, যেমন ছবি টবি বুকে টুকে নিয়ে। তো আরেকটা খুঁটি হয়ে গেছে এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একটা তো রাজ্য নির্বাচন কমিশন তো আছে, মানে সন্ধেবেলার আসর টাসরে দেখা যায় মাননীয়ার ভাইয়ের সাথে, এবং আরেকটা হয়ে গেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেটা আমরা বলছি না, সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভার সময় বলেছিলেন যে কেন্দ্রীয় নির্বাচনের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার এই বাংলার বুকে, তিনি নাকি মাননীয় মমতা ব্যানার্জির চামচা। হিরণ বলেছিলেন যে মানে যারা আধা সামরিক বাহিনী আছে তারা নাকি তৃণমূলকে সাহায্য করছে ছাপ্পা দেওয়াতে, তারা নাকি ভোট করতে দিচ্ছে না, মানে সহায়তা করছে না মানুষজনকে বুথ অবধি পৌঁছতে। তো সুতরাং এই যে একটা চেয়ারের 4টে খুঁটির মতন তৃণমূল 4খানা খুঁটি পেয়ে গেছে। তো আপনারা বলেন, আমরা যেটা বলি যে সেটিং চলছে না কি চলছে, ভোট চলছে না কি চলছে, সেটা যদি হতো তাহলে অবাক করার মতন বিষয় হলো যে এই 6খানা উপনির্বাচনের আগে ট্রান্সলেটার নেই, সেই জন্য সিবিআই ইডি অনুব্রতকে ছেড়ে দিতে বাধ্য হলো। এত পাচার কাণ্ড। দেখুন বিজেপি, রাজ্য বিজেপি এখানে যেটা বলছে এবং কেন্দ্র থেকে যে রিপোর্ট আসছে পশ্চিমবঙ্গ অমুকে প্রথম, তমুকে প্রথম, রাজ্য হিসেবে প্রথম হয়েছে, তার সাথে কিন্তু মিল খাচ্ছে না। আমরা কিন্তু যেখানে আছি সেটাই বলছি, সেটা ধরেই আমরা চলছি যে এই বাংলার বুকে অবাধে শান্তিপূর্ণ নির্বাচন বিজেপি এবং তৃণমূল দুটি দল মিলেই করতে দিচ্ছে না। বেশ, অবাধে শান্তিপূর্ণ নির্বাচন অবশ্যই বিজেপি মনে করছে যে তারা 26-এ লড়ে নেবে, উপনির্বাচনের রেজাল্টকে তারা তোয়াক্কা করছে না। তবে বিজেপির একটা মাথা ব্যথার জায়গা অবশ্যই হবে আজকে মাদারিহাটের ফলাফল। আমরা 6 কেন্দ্রের উপনির্বাচনে যেই ফলাফল দেখছি, যা দেখছি, এই প্রথম মাদারিহাটে তৃণমূল দখল নিল। আমরা সকাল থেকে যে ট্রেন্ড দেখছিলাম তখন থেকেই আমরা
স্পষ্ট হতে থাকছিল আমাদের সামনে যে বিজেপির গড় এবার কি তৃণমূলের দখলে, কোথায় গিয়ে খামতিটা থেকে গেল? কারণ 28,000 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মাদারিহাটে। মাদারিহাট মানে সেখানে ভোট বাক্সে চা বাগানের যে শ্রমিকরা আছে, চা বলয়ের যে মন, তার একটা প্রতিফলন থাকে। এই প্রথমবার মাদারিহাটে ঘাসফুল ফোটার কারণ কি? বিজেপি নিশ্চয়ই আত্মবিশ্লেষণের পথ খোলা রাখবে। আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন, আমি একবার রাজকুমারের সঙ্গে কথা বলি। রাজকুমার, দেখো রুবেলা, অ্যাকচুয়ালি এই যে আত্মবিশ্লেষণ, এটা কিন্তু বিজেপি যারা এখানে আলিপুরদুয়ারের যে সাংসদ মনোজ টিগ্গা এবং বিজেপির যে পরাজিত প্রার্থী রাহুল লোহার মাদারিহাট বিধানসভা, তারা দুজনের কিন্তু বক্তব্য অত্যন্ত পরিষ্কার। তারা প্রথমত এই জনগণের যে এই রায় সেটাকে মাথা পেতে নিয়েছে এবং তারা এটা বলেছে যে আমরা এটা আত্মবিশ্লেষণ করব। কিন্তু পাশাপাশি তারা কিন্তু আরও একটা কথা বলেছে যে উন্নয়নের নিরিখের একটা ফ্যাক্টর কিন্তু মাদারিহাটে কাজ করেছে। এটা এতদিন তৃণমূল কংগ্রেস এটা দাবি করে এসেছিল যে উন্নয়নের নিরিখে মাদারিহাটে ভোট হবে, কিন্তু আজকে এই ফলাফলের পরে যে মাদারিহাট বিধানসভাকে বিজেপির পদ্ম শিবিরের গড় বলা হয়, 2014 থেকে সমস্ত নির্বাচনে, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন ছাড়া সমস্ত বিধানসভা লোকসভা নির্বাচনে যেখানে পদ্ম শিবির তৃণমূলকে অনেক পেছনে ফেলে রেখেছিল, এমনি কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা ভোটেও কিন্তু এখানে 11,063 ভোটে এগিয়েছিল পদ্ম শিবির। সেই পদ্ম শিবির কিন্তু কার্যত ধরাশায়ী, 28,000-এর কিছু বেশি ভোটে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে গেছে। ফলে আত্মবিশ্লেষণ কিন্তু তুমি ঠিকই বলেছ তারা করছে, যেমন তারা ছাপ্পা রিগিংয়ের অভিযোগ আনছে, পাশাপাশি উন্নয়নের নিরিখ যে এখানে একটা ফ্যাক্টর হয়েছে সেটা কিন্তু বিজেপি শিবিরও স্বীকার করছে। বেশ রাজকুমার, আমাদের নজর থাক সেদিকেই। এক সময় আরএসপির শক্ত ঘাঁটি ছিল এই মাদারিহাট, এবং তারপর আমরা 2014 পর থেকে দেখি তা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে মানুষের সামনে চলে আসে। কিন্তু 2024-এর এই নির্বাচনে প্রথম ঘাসফুল ফুটলো মাদারিহাটে। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 15,000 কিছু আশা ছিল আমাদের, 15-20-র মধ্যে, কিন্তু মানুষের ভালোবাসা প্রথম দিক থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি, উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে, আপনারা সবাই জানেন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না, এটা কিন্তু আমরা আশা রাখছি। আজকের এই 6 কেন্দ্রের যে উপনির্বাচন, তার মধ্যে আমাদের বারবার আলোচনা ফিরে আসছে এই মাদারিহাটকে নিয়েই। সজলদা, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে, সেখানে মনোজ টিগ্গা তিনি চা বাগানের শ্রমিকদের এই যে পিএফ সমস্যা তা নিয়ে কথা বলবেন, এই বিষয় সম্পর্কে আমরা অবগত। কিন্তু তার আগে মাদারিহাটের এই ফলাফল একটা ধাক্কা তো। এটা তো প্রত্যাশিত, এই ধাক্কা প্রত্যাশিত। এই নির্বাচনে ভোট হয়নি, আমি একটু আগে বলেছি গণতন্ত্রের যে মৃতদেহ তার পোস্টমর্টম করছে। এমন কি হলো 2014 থেকে যা বিজেপির গড়, তা হঠাৎ করে বদলে গেল? কি হলো আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এমন কি হলো যেখানে জগদীশ বাসুনিয়া 10,000 ভোটে জিতেছিলেন সেখান থেকে 1,30,000-এ জিতলেন? এমন কি হলো যেখান থেকে মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন, লোকসভায় জিতেছিলেন, সেই জায়গা থেকে জিতে গেলেন এবারে এত ভোটে? আমি বলছি শুনুন, ভবানীপুরেও যদি এইটা বলেন, মার্জিন থাকলে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত সারা হতেই পারে না, তাই তো? না, আপনি আমাকে বলুন না, আজকে থেকে ভোট হয়েছে কতদিন আগে? 4 জুন লোকসভার ফলাফল বেরিয়েছে, তাই তো? 4 জুন থেকে আজকে হচ্ছে 23 নভেম্বর। এই 6 মাস, এই জুন থেকে 6 মাসে হবে বোধহয়। 6 মাসে মানুষের ভেতরে এমন কি পরিবর্তন জাগলো, এমন কি তাদের শুভবুদ্ধির উদয় হলো যে তারা সব লাখে লাখে ভোট দিতে লাগলো। আমি একটা প্রশ্ন করি আপনাকে, যদি আপনি বলেন যে মাদারিহাটে তৃণমূলের প্রথম ওই ফুল ফুটলো, ঘাস ফুল ফুটলো, আমি আপনাকে বলি তাহলে মাথায় রাখবেন ভবানীপুরেও বেশিরভাগ কেন্দ্রে, বহু কেন্দ্রে এবারে কিন্তু মমতা ব্যানার্জি যেখানে বিধায়ক সেখানে কিন্তু বিজেপি জিতেছে, এখানে বিজেপি জিতেছে। তাহলে যদি এই ফলাফলটাকে কেন্দ্র করে আপনি 26-এ ভাবেন, তাহলে ভবানীপুরেরটাকেও কেন্দ্র করে আপনি 26-এর কথা চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করি। বেশ, দেবশ্রী বাবু খুব সংক্ষেপে। সজল বাবু, আপনি এগুলো ট্রেন্ডটা লক্ষ্য করেছেন কিনা জানি না, 2019-এ যেখানে 60% ভোট ছিল মাদারিহাটে, 2021-এ গিয়ে কিন্তু ওটা কমে 54% হয়েছিল, এবং লাস্ট লোকসভায় আপনাদের কিন্তু গ্র্যাজুয়ালি কম ছিল। চা বলয়ের যে সমস্যাগুলো, আমার যেহেতু গবেষণার কাজ আছে আমি জানি, সেখানে কিন্তু যারা চা বাগানের শ্রমিকরা কিন্তু মোটেও কিন্তু
কেন্দ্রীয় সরকারের ওপর আস্তে আস্তে আস্থা হারাচ্ছিল। না, আমি এটা মানছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি অবজার্ভ করি। না, আমি সেটা মানছি, কিন্তু আস্থার পরিমাণটা কত গ্র্যাজুয়ালি কমতে পারে? সব গবেষণা সেই সফল হয় না, প্যারামিটারটাই জানা নেই, সব right? গবেষণা তো সফল হয় না, না। সেই কেসি পাল প্যারামিটারটাই গবেষণা জানা করে বার করেছিলেন যে কিন্তু সূর্য কিন্তু ঘুরছে 2021 এর পৃথিবীর পর কত গ্র্যাজুয়ালি কমলে 77 থেকে বিধায়কের সংখ্যাটা 69 এ আসতে পারে? আসতেই পারে, না আসার কি আছে? সিপিএম আপনি ভেবেছেন দুটো টার্মে শূন্য হতে পারে? আগে না না, আমি পর্যন্ত বলছি 69 নেই। সিপিএম দুটো টার্মে শূন্য হতে পারে, আপনি কখনো ভেবেছেন? ভাবেননি তো। সেইখানে এই রেজাল্টগুলো দিয়ে ধরুন আমরা গত 21-এর নির্বাচনের থেকে 24-এ আমরা বেশি ভোট পেয়েছি, 21-এর থেকে তৃণমূল 24-এ কম ভোট পেয়েছে, সিট বেশি পেয়েছে। বেশ, আমরা তালডাংরার খবর আপনাদেরকে দিই। তালডাংরা এই মুহূর্তে জয়ী তৃণমূল, স্পষ্টই ছিল, ট্রেন্ড সকাল থেকে যা ছিল তাতে স্পষ্টই ছিল। তালডাংরায় জয়ী তৃণমূল, ব্যবধান ক্রমশ বাড়ছিল, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, একবার কথা বলে নি চট করে। প্রিয়ব্রত, দেখো রুমেলা, অষ্টম রাউন্ড শেষে প্রায় 25,000-এর উপরে এই যে লিড, এটা কিন্তু একটা নিশ্চিত যে জয়ের দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, এবং সেই কারণেই অনন্যা রায় চক্রবর্তী বিজেপির যে প্রার্থী প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু বেরিয়ে এসেছেন এবং তার দাবি যে শুভেচ্ছা রইল, পরাজয় স্বীকার করে নিয়েছেন এমনটা তার বাড়িতে বলা হয়েছে, এবং তিনি বলেই দিচ্ছেন যে জয় তৃণমূল কংগ্রেসের অবশ্যম্ভাবী, এই জায়গাটা ধরে রাখতে যাবে এবং সেই কারণে তাই স্পষ্ট। অবশ্যই, অনেক ধন্যবাদ।